আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই কমেন্ট করবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করবেন। অনেকে যুক্ত আছেন: সুকান্ত পাল, রূপা চক্রবর্তী, সাব্বির হোসেন, মুসলিমা আক্তার সহ সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আহসানুর ওয়ালাকে ওকে শোনা যাচ্ছে, ভিডিও দেখাও যাচ্ছে। ওকে, সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা গতকাল এই যে আমাদের প্যানেল কোডের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে আমরা 96 থেকে 106 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এই লাইভের মাধ্যমে আলোচনা করব 76 থেকে 106 ধারা পর্যন্ত। কারণ এইটুকু হচ্ছে আপনাদের রিটেন, ভাইবা, এমনকি এমসিকিউ যেভাবে বলি না কেন, এই পার্টটুকু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে মনে রাখতে হবে এই অধ্যায়ে, চতুর্থ অধ্যায় জেনারেল এক্সেপশন থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। গতকালকের ধারাবাহিকতায় আমি আবারও একটা প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্নটি হচ্ছে, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার প্রয়োগ করতে পারবেন কত ধারার শর্ত সাপেক্ষে? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন কত ধারার শর্ত সাপেক্ষে? সবাই কমেন্ট করবেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন কত ধারার শর্ত সাপেক্ষে?
রুমা আক্তার, শারবিল লাবণী, মোহাম্মদ আমিনুল ইসলাম বলছেন 97 ধারা। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে কত ধারার শর্ত সাপেক্ষে? কত ধারার শর্ত সাপেক্ষে? অনেকে বলছেন 96, 97। গতকাল পড়ালাম, 3বার অ্যাসাইনমেন্ট জমা দিলেন, 3বার লিখলেন, তবুও যদি ভুল হয় কিভাবে হবে বলেন? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের শর্ত কত ধারার শর্ত সাপেক্ষে? কত ধারার শর্ত? 99 ধারা। সঠিক উত্তর 99 ধারা। যারা 99 ধারা বলছেন তাদের উত্তর সঠিক। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় মোট কয়টি ক্ষেত্রে? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে মোট কয়টি ক্ষেত্রে? কমেন্ট করবেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে মোট কয়টি ক্ষেত্রে? উত্তর করবেন। ওকে, আব্দুর রহমান লিমন সাহেব যুক্ত আছেন। মুসলিমা আক্তার 2টি ক্ষেত্রে। এমডি ইকবাল হোসেন, মুসলিউদ্দিন, ভেরি গুড। আকিব মাহমুদ বলছেন 6টি ক্ষেত্রে। যাই হোক, কেটে দিলেন, কমেন্টটা কেটে দিলেন। আর একটা প্রশ্ন করি, ক্লাস শুরু করব। আর একটা প্রশ্ন, ব্যক্তিগত আত্মরক্ষার যে অধিকার, দেহ রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের স্থিতিকাল সম্পর্কে কত ধারায় বর্ণিত আছে? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সম্পর্কে যে স্থিতিকাল সম্পর্কে কত ধারায় বর্ণিত আছে? কমেন্ট করবেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সংক্রান্ত যে স্থিতিকাল, এটা কত ধারায় বর্ণিত আছে? সবাই কমেন্ট করবেন। আজকে তো প্রাইভেট গ্রুপে ক্লাস, তো অনেকেই যুক্ত হতে পারছেন না, তাদেরকে একটু যুক্ত করে নিই। শিরিন সুলতানা 102, ওকে। আজিজুল হক, মুসলিউদ্দিন, ভেরি গুড, পড়েছেন। তো আমরা শুরু করি আজকের আলোচনা। দেখেন, এখানে আমরা 76 ধারা, যে ধারাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আপনাদেরকে আমি আলোচনা করব আপনাদের সাথে। 76 ধারাটা দেখেন, এখানে বলা হচ্ছে অ্যাক্ট ডান বাই এ পারসন বাউন্ড অর বাই মিস্টেক অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ বাউন্ড বাই ল, অর্থাৎ আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের ধারাকৃত কোনো কাজ, অর্থাৎ আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত। 76 ধারাতে চলে যাই আমরা সবাই। এখানে মনে রাখবেন 2টা বিষয়, যে বিষয়টা মনে রাখতে হবে, 76 ধারাতে 2টা বিষয়ের কথা বলা হচ্ছে। আইন বলে বাধ্য, আইন বলে বাধ্য, এবং আরেকটা কি, ভুল ধারণাবশত। আইন বলে বাধ্য এবং ভুল ধারণাবশত, এই 2টা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে,
তাহলে সেটা কি হবে না? সরল বিশ্বাসকৃত কোনো কাজ, গুড ফেইথে কোনো কাজ করলে সেটা কোনো অপরাধ হবে না। দেখেন, ধরেন একজন সৈনিক, উদাহরণগুলো দাগিয়ে রাখেন, প্রশ্ন হতে পারে। একজন সৈনিক তার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে আইনের বিধান মতে কোনো জনতার উপর গুলি বর্ষণ করলে ব্যক্তির কোনো অপরাধ হবে না। ধরেন একজন পুলিশের সিপাহী। এখন নামক ব্যক্তির যে ঊর্ধ্বতন অফিসার আছে, ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে সে যদি কি করে, পুলিশ জনতার উপর কোনো গুলি বর্ষণ করে, এখানে কি কোনো অপরাধ হবে না? এটা আইন বলে বাধ্য। একজন পুলিশ, ধরেন পুলিশের সিপাহী, তার যে ঊর্ধ্বতন অফিসার আছে তার নির্দেশ পালন করতে, মান্য করতে সে বাধ্য। তাহলে বলা হচ্ছে আইন বলে বাধ্য এবং ভুল ধারণাবশত। দেখেন, ভুল ধারণাবশত, ধরেন একজন পুলিশ, ভুল ধারণাবশত উদাহরণটা হচ্ছে এরকম। একজন পুলিশ এখন করিম এর উপর কি হলো, ওয়ারেন্ট হলো করিমের বিরুদ্ধে ধরেন ওয়ারেন্ট হলো। এখন পুলিশ কি করলো, ভুল ধারণাবশত রহিমকে গ্রেপ্তার করলো। এখানে এই যে ভুল ধারণাবশত রহিমকে করিম মনে করেই কিন্তু এখানে গ্রেপ্তার করলো। এখানে কি তার কোনো ভুল হবে না? তাই বলা হচ্ছে ৭৬ ধারার যে মূল ভেজিকটাতে দুইটা কথা বলা হচ্ছে, যে আইন বলে বাধ্য এবং ভুল ধারণাবশত। আইন বলে বাধ্য, ভুল ধারণাবশত, কয়টা কথা বলা হচ্ছে একটু কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করি। এখানে কয়টা কথা বলা হচ্ছে? আইন বলে বাধ্য এবং ভুল ধারণাবশত। অনেকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সারাদিন কি করলো আল্লাহ জানে। আমি তো অনেককেই বলেছিলাম আপনারা দ্রুত, যদি ঢুকতে না পারেন এইভাবে ঢুকেন। তাহলে আইন বলে বাধ্য এবং ভুল ধারণাবশত যদি কেউ এটা করে, তাহলে এখানে দেখা যাচ্ছে তার কোনো অপরাধ হবে না, অপরাধ হবে না। ৭৬। ওকে, এক কথা মনে রাখেন, দুইটা কথা বলা হচ্ছে, আইন বলে বাধ্য, ভুল ধারণাবশত। বাউন্ড বাই ল এবং বাউন্ড বাই কি, বিলিভ হিমসেলফ বাউন্ড বাই ল। ওকে, দুইটা কথা বলা হচ্ছে, রাইট। আমরা যদি চলে যাই ৭৭ ধারাতে, দেখেন, বিচারক কর্তৃক বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদনকালে বিচারক কর্তৃককৃত কোনো কাজ, এটা কেমন? ধরেন একজন বিচারক, ৭৭ ধারাতে যে কথাটা বলা হচ্ছে, বিচারকের বিচার পরিচালনা কালে অপরাধ নয়। এক কথায় মনে রাখেন, এটা হতে হবে অবশ্যই সরল বিশ্বাসে, গুড ফেইথে। হ্যাঁ, এখানে সবচাইতে মনে রাখবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গুড ফেইথ বা সরল বিশ্বাসের কথাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে সরল বিশ্বাস বা গুড ফেইথ, এটা সংজ্ঞা আমরা কোথায় পড়ে আসছে একটু কমেন্ট করবেন। গুড ফেইথ বা সরল বিশ্বাস, সরল বিশ্বাসটা কি? ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে যদি কোনো কাজ করা হয় তাকে বলা হয় গুড ফেইথ বা সরল বিশ্বাস। তো আমরা ৪র্থ অধ্যায়ের যে ফৌজদারি দায় থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়, অর্থাৎ কোনো কাজ করলেন, এটা আইন আপনাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেবে, আপনার কোনো শাস্তি হবে না, কোনো ভুল হবে না। এই যে গুড ফেইথে এটা করতে হবে, সরল বিশ্বাসে করতে হবে। এই সরল বিশ্বাসের সংজ্ঞাটা আছে আমাদের এই প্যানাল কোডের ৫২ ধারাতে। ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশনটাই হচ্ছে গুড ফেইথ এবং সরল বিশ্বাস। ওকে, সো এই যে সরল বিশ্বাসে যদি কোনো বিচারক তার বিচার কার্য পরিচালনা করা অবস্থায় কোনো কাজ করেন, ভুল করেন, সেটা কোনো অপরাধ হবে না। এটা বলা হচ্ছে কোথায়? ৭৭ ধারাতে। চলুন আমরা প্রশ্নটার সমাধান করে ফেলি। একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে প্যানাল কোডের কত ধারায় বর্ণিত আছে? তাহলে একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত কাজ
অপরাধের অন্তর্ভুক্ত নয় বলে বলা আছে পেনাল কোডের কত ধারায়। এখান থেকে আরো কিছু প্রশ্ন আমরা সমাধান করে নেব। তার পূর্বে আমি একটা প্রশ্ন করি। কত অধ্যায় জেনারেল এক্সপ্লেনেশন কততম অধ্যায় বর্ণিত আছে? এই প্রশ্নটার উত্তর করেন। ওকে, ৭৭ ধারা। ভেরি গুড রাজু, জেসমিন। দেখেন আমি যখন পড়াই সবই তো পারেন। ক্লাস শুরু করে আমি একটা প্রশ্ন করলাম, 50% উত্তর করলেন ভুল। যে প্রশ্নটা ছিল আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে, এই শর্তটা কত ধারার শর্ত? অনেকেই উত্তর করলেন ভুল। অথচ আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম আপনারা কি করবেন, 3 বার করে লিখবেন। কয়টা ধারা পড়িয়েছিলাম? মাত্র 12টা ধারা, সবচাইতে গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়িয়েছিলাম, অথচ ভুল করলেন। রাসেল খান বলছেন 5, আরমান হোসেন দ্বিতীয়, জয়নাল আবদিন চতুর্থ, ওকে, আনোয়ার হোসেন চতুর্থ, ফরহাদ ইসলাম ফরিদ সরকার চতুর্থ, সোহাগ আহমেদ সোহাগ চতুর্থ, ওকে। তাহলে এখানে দেখেন বানানটা লিখেছি এক্সপ্লেনেশন আর জেনারেল এক্সেপশন। বানানটার মধ্যে কিন্তু পড়েন না। দেখেন যারা চতুর্থ দিয়েছেন, যেমন সীমা আক্তার, খুবই গোট একজন শিক্ষার্থী, সীমা আক্তার, শিমু সুলতানা, ফারহানা ইসলাম স্বপ্না, এগুলো খুবই ভালো শিক্ষার্থী, আমাদের অনেক দিন যাবতীয় যুক্ত আছেন। যেমন আকসানুর, যাদেরকে আসলে বলতে হয় উষা, যাদের বলতে হয় খুবই ভালো শিক্ষার্থী, তারাও কিন্তু ভুল করে ফেললেন। কারণ আমি পড়াচ্ছি 4র্থ অধ্যায় জেনারেল এক্সেপশন, কিন্তু আমি আপনাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বললাম জেনারেল এক্সপ্লেনেশন। যারা 2য় অধ্যায়, এটা হচ্ছে 2য় অধ্যায় আর এটা হচ্ছে 4র্থ অধ্যায়। দেখেন এই রকম প্রশ্ন হবে, কিন্তু আপনি ভালোভাবে না দেখেই চট করে উত্তর করে ফেলবেন। পরীক্ষার প্রশ্ন যখন পাবেন পরীক্ষার হলে দেখবেন সবচাইতে দ্রুততম ঘন্টা হচ্ছে পরীক্ষার হলের যে ঘন্টা, 1 ঘন্টা, আপনার কাছে মনে হবে 20 মিনিটের মতো। তখন আপনি কি করবেন, কোনটা রেখে কোনটা উত্তর দিবেন, চোখের সামনে পড়বো আর এটা তো পারি, জেনারেল এক্সপ্লেনেশন 4র্থ অধ্যায় দাগিয়ে ফেলবেন এবং বলবেন ইয়া আমি সঠিক উত্তর দিয়ে আসছি, কিন্তু মূলত সঠিক উত্তর দেন নাই। মূলত হচ্ছে এটা 2য় অধ্যায়, সঠিক উত্তর হতো এটা এক্সেপশন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম জেনারেল এক্সপ্লেনেশন। আসলেও কোচিং করার উপকারিতা কি, এটাই হচ্ছে মূলত। ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেব এই মুহূর্তে, যে ভাই কোন জায়গায় পরীক্ষার হলে কোথায় আপনি ভুল করবেন ওই জায়গায় আপনার চেনা মনে হবে, তবুও অচেনা, কারণ প্রশ্ন তো আপনি ভালো করে পড়বেন না। ওই যে প্রথম হেডলাইনটা দেখেই আপনি কিন্তু পুরোটা পড়বেন না, কারণ আপনার হাতে সময় নাই। আমি সেই কারণেই বলি আপনি ভালোভাবে পড়ে সঠিক উত্তরটা দিতে হবে। আপনি 75টা 70টা 100% পিওরভাবে দাগাবেন, ভুল করবেন কেন? 100 দাগানোর চাইতে 70টা দাগানো বেটার, যদি সেটা হয় 100%। এটা তো এখন বুঝলেন না, পরীক্ষার হলে তো আপনার আরও বুঝবেন না। এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এটাই হচ্ছে শিক্ষা, বই পড়েও আপনি পড়তে পারবেন। এই যে জেনারেল এক্সেপশন ধারা পড়লেন, হেডলাইন পড়লেন, আপনি নিজেও তো পড়তে পারেন, এটা তো অঙ্কের কোনো সূত্র না। এই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, কোথায় ভুল হবে আপনার। ওকে, সঠিক কথা বলেছি কিনা কমেন্ট করবেন। তাহলে দেখেন এই যে 2টা বানানের মধ্যে ভুল, একটু বানানটা পড়বেন যে আসলে এটা কি এক্সেপশন নাকি এক্সপ্লেনেশন, এটা দেখে সঠিক উত্তরটা করবেন। ওই যে কথাটা বললাম 70-65 দাগালেও আপনি পাস করবেন যদি সঠিকভাবে দাগাতে পারেন। 100 নাম্বার দাগিয়েও আপনি পাস করতে পারবেন না সঠিক না দাগাইলে, ঠিক আছে?
যাই হোক, আমরা দুইটা ধারা ইতিমধ্যে পড়লাম। 3 নম্বর যে ধারাটা আমরা পড়ব, 79, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা কোনো কাজ। এটা হচ্ছে জাস্টিফাই অফ ল, গুড ফেইথ। দুইটা 79 ধারাটা দেখে নেবেন। 76, 79 একই রকমের ধারা। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। 80 ধারাতে মনে রাখবেন একটা কুড়ালের কথা। কুড়াল, এই যে কুড়ালটা কি, আইনানুগ কার্য সম্পাদনকালে, ধরেন আপনি একটা গাছের ডাল কাটে না, অনেকেই দেখবেন কুড়াল দিয়ে গাছের ডাল কাটে। ডাল কাটতে কাটতে দেখা যাচ্ছে কুড়ালের যে বাট, ওই বাটটা খুলে পাশে একজন শিশু যাচ্ছে অথবা একটা লোক যাচ্ছে, এই কুড়ালের বাটটা তার মাথায় গিয়ে পড়ল, মাথায় লেগে সে মারা গেল। এখন কি আপনার কি কোনো অসৎ ইচ্ছা ছিল, বা তাকে যে খুন বা সে নিহত হতে পারে, মারা যেতে পারে, এই রকমের ইন্টেনশন কি আপনার ছিল? না। যে ব্যক্তিটা গাছ কাটতেছে তার কিন্তু ওই রকম ইচ্ছাটা ছিল না। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে দুর্ঘটনাক্রমে এটা হলো। তো এটা হওয়ার কারণে দেখা যাচ্ছে 80 ধারাতে বলা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট। এই কথাগুলো মনে রাখতে হবে। এই 80 ধারার হেডলাইনের শিরোনামটা ইংরেজিতে মনে রাখবেন, অ্যাক্সিডেন্ট ইন ডুইং এ লফুল অ্যাক্ট। একটু দেখে নিই, আর যদি কেউ রিকোয়েস্ট পাঠিয়ে থাকে অ্যাকসেপ্ট করে দিই, ক্লাসটা দেখতে পারবে। অনেকেই গ্রুপে বুঝে না কিভাবে ঢুকতে হয়, তো আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও দিয়েছি আপনাদেরকে যে এইভাবে ঢুকেন। তবুও যদি না পারেন তাহলে এটা আমি আর কি করব বলেন, কারণ পাবলিক তো আর করা যায় না। আমি তো এখানে ফি নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, সবগুলো যদি পাবলিক দিয়ে দেই তাহলে তো বলবে স্যার আমরা ফি দিলাম, লাভ কি? তাই গ্রুপটা আবারও ক্রিয়েট করলাম। হ্যাঁ, দুর্ঘটনা 80 ধারা। এই যে এখানে উদাহরণটা, এ বিকে এমন দেখা যাচ্ছে এ একটি কুড়াল দিয়ে কাজ করতেছে, হঠাৎ কুড়ালের বাট খুলে গিয়ে পাশে দণ্ডায়মান এক ব্যক্তির শরীরে লাগে এবং সে মারা যায়। এই যে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এটা কত ধারায় আছে? 80 ধারায়। মুখস্থ করে ফেলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও দুর্ঘটনা, হ্যাঁ 80 ধারায় আছে দুর্ঘটনা। 81 ধারাতে কি আছে তাহলে দেখেন, এগুলো সহজ, আপনি একটু মনে রাখা। এই যে আমি যেন আপনাদেরকে বলি 3 বার লিখবেন, কেন বলি 3 বার লেখা মানে হচ্ছে 100 বারের চাইতে উত্তম। 100 বার পরে যে বিষয়টা মনে না রাখতে পারবেন, 3 বার পরে সেটা বেশি মনে থাকবে। আমার কথার যৌক্তিকতা আছে? যারা 3 বার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আমি দেখেছি কারা দিয়েছেন, একটু কমেন্ট করেন তো, যে এখন 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত লিখিত পরীক্ষায় প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন কিনা। এই যে আমি যে বলেছি, আমার কথা যারা মেনে চলেছেন তারা একটু কমেন্ট করেন তো দেখি, যে লিখিত পরীক্ষায় প্রশ্ন যদি হয় এখন উত্তর করা সম্ভব আপনার জন্য, ঠিক কিনা। 82 পড়লাম, সরি 81। অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং অন্য ক্ষতিরোধের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কাজ। অর্থাৎ অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, এবং দুইটা কথা আছে দেখেন। 1 নাম্বার হচ্ছে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ সৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে, এর অর্থ সৎ উদ্দেশ্যে অন্য ক্ষতিরোধ, মানে অন্য কোনো ক্ষতি, অন্য কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কোনো কাজ। এটা কেমন উদাহরণটা দিলে আপনি জি পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ। অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, দুইটা কথা 81 ধারাতে, এবং সৎ উদ্দেশ্যে অন্য কোনো ক্ষতির হাত থেকে রক্ষার জন্য। যেমন ধরেন উদাহরণটা যদি এইভাবে দিই, 80টা মুছে দিই, হ্যাঁ এগুলো মুছে দিলাম। উদাহরণটা যদি এইভাবে দিই 81 ধারার, এটা একটা গড়, সাথে আরেকটা গড়, এই পাশে ধরে আরেকটা গড় আছে, এই পাশে আরো গড়, অনেকগুলো গড়। ধরেন এই ঘরে বা এই ঘরে, ধরি এই ঘরে আগুন লাগলো, আগুন, এই ঘরে আগুন লেগে গেল। এখন দেখা যাচ্ছে এই পাশে কিন্তু আরো অনেক ঘর আছে, একাধিক ঘর আছে।
এখন এই গড়গুলোকে রক্ষা করার জন্য আপনি মাঝখানের এই গড়টা ভেঙে ফেলতে পারেন, এটা কোনো অপরাধ হবে না। আরেকটা উদাহরণ আমি দিয়েছিলাম, জাহাজ বা নৌকা। হ্যাঁ, ধরেন একটা সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে, ধরেন একটা বড় রকমের জাহাজ, ঠিক আছে, বড় রকমের একটা জাহাজ যাচ্ছে, দেখা যাচ্ছে এই পাশ দিয়েও আরেকটা বড় রকমের জাহাজ আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে এই পাশে একটা ছোট একটা নৌকা, ছোট্ট, ধরেন এটাও একটা জাহাজ, এই জাহাজ যখন আসলো তারা মুখোমুখি একটা সংঘর্ষ হতে পারে। তো মুখোমুখি সংঘর্ষ হলে একটা বড় রকমের জাহাজ, দেখা যাচ্ছে দুইটা জাহাজ যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে অনেক লোক এখানে নিহত হতে পারে, অনেক ক্ষতি সাধন হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে এই জাহাজটা কি করলো, এই দিকে মুভ করলো, যার ফলে এই নৌকাতে দুইজন যাত্রী ছিল, মাঝি ছিল, তিনজন মাঝি এবং দুইজন যাত্রী। তো এখানে দেখা যাচ্ছে এই জাহাজটা যখন এই দিক দিয়ে নিয়ে গেল, এইখানে এই নৌকাটা ক্ষতিগ্রস্ত হলো, তিনজন লোক মারা গেল। তাহলে এটা কোনো অপরাধ হবে না, কারণ বড় রকমের ক্ষতির হাত থেকে ছোট রকমের ক্ষতি করলে কোনো অপরাধ হবে না, বৃহৎ ক্ষতি রোধের জন্য। কথাটার ডিম জাহাজ মনে আছে আপনার? ডিম জাহাজের কথা মনে আছে মায়া হাসান? ওকে, ভেরি গুড, মনে রাখছেন। তাহলে ডিম জাহাজ দিয়ে মনে রাখবেন 81 ধারা, ঠিক আছে। তাহলে ডিম জাহাজ কেন বলছে জানেন মায়া হাসান? এটা আমি আরো বেশ কিছুদিন আগে, হয়তো বা 6 মাস বা 1 বছর আগে আরেকবার এইরকম একটা লাইভ ক্লাস করিয়েছিলাম। ডিম মানে জাহাজ আঁকাইছিলাম ডিমের মতো, মানে আমি এরকম আর্ট করতে পারি না, ডিমের মতো আঁকাইছিলাম। সেই কারণে এই 81 ধারার মূল কথাটা হচ্ছে বড় রকমের কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ক্ষুদ্র রকমের ছোট রকমের কোনো ক্ষতি করলেন সেটা অপরাধ হবে না, বড় ক্ষতির হাত থেকে ছোট ক্ষতি। 82 ধারাতে দেখেন 9 বছরের কম বয়সের শিশু, এই ধারাতে একটু প্রবলেম আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই ধারাতে প্রবলেম আছে, আগের পড়ানোর সময় ডিম জাহাজ দিয়ে বুঝিয়েছিলেন, আজকে পাতা মতো নৌকা দিয়ে বুঝালেন, আপনি জিনিয়াস স্যার। কি পাতার মতো নৌকা? এটা পাতার হইতে পারে, কিন্তু আমি তো আর্ট করতে পারি না ভাইয়া। দেখেন 81 ধারা বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট রকমের ক্ষতি করলে অপরাধ না, কিন্তু 82 ধারাটা দেখেন একটু প্রবলেম আছে, আমি পড়িয়ে দিচ্ছি। 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ, 9 বছরের কম বয়সের শিশুর কাজ অপরাধ নয়। দেখেন এটা কেমন সহজ কথা, এটা তো আপনারা বুঝলেন। 9 বছরের কোনো শিশু যদি কোনো কাজ করে, 9 বছরের কম বয়সের শিশু, তাহলে এটা কোনো অপরাধ হবে না। ওকে, 9 বছরের কম বয়সের কোনো শিশুর কাজ অপরাধ না, এটা বুঝতে পারলাম, সবাই বুঝতে পারলেন, সহজ কথা। 82 ধারা 9 বছরের কম বয়সে শিশুর কাজ অপরাধ না। প্রশ্নটা কি হলে কিভাবে ভুল করবেন এটা নিয়ে একটু কথা বলি। অসাধারণ 8 হলো স্যার, বড় ক্ষতির হাত থেকে ছোট ক্ষতি অপরাধ হবে না, খা দি যা 81 ধারা, ভেরি গুড রকম। এখন দেখেন আমি প্রশ্নটা করি, প্রশ্ন ভুল করবেন কোথায় আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরিয়ে দিচ্ছি। কত বছর বয়সের শিশুর কাজ অপরাধ নয়? প্রশ্ন করতেছি, উত্তর করবেন। ক 8 বছর, খ 9 বছর, গ 12 বছর, ঘ 10 বছর। উত্তর করেন। এই প্রশ্নটার যিনি সঠিক উত্তর করতে পারবেন তিনি হচ্ছেন জিনিয়াস। 9 বছরের শিশুর কাজ অপরাধ নয়। এগুলো কমানোর সুযোগ নাই ভাই, কোথায় পড়াবো,
কিভাবে পড়াবো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়িয়ে যান। আপনি যদি আমাকে গাইডলাইন দেন তাহলে কিভাবে হবে? যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই তো পড়াচ্ছি। আমি যদি একদম সহজে ছোটো ছোটোভাবে পড়িয়ে দেই, কয়েকটা ধারা পড়ালাম, আমারই ভালো, সময় কম লাগবে। আমি চাচ্ছি আপনি যেন পাশ করেন, আর আপনি পাশ করার পরে আপনার যে খুশি, সেই খুশিতে আমিও খুশি। এক্সাম্পল হিসাবে ধরি, গতবার একজন স্টুডেন্ট, নাম প্রকাশে অনিচ্ছুক, আমি প্রকাশ করব না, সে আমাকে শনিবার রিটেন রেজাল্টের পরে ফোন দিয়েছে। বয়স আমার পিতার সমতুল্য, 50+ হবে। ফোন দিয়ে কান্না করতেছে। আমি খেতে বসছি, খাইতেছি। খাওয়ার সময় সে আমাকে ফোন দিছে, স্যার আমি তো পাস করে ফেলছি স্যার। ফোন দিয়ে কান্না, স্যার আমি বিশ্বাস করাতে পারি না আপনাকে, আমি 3-4 বার পরীক্ষা দিয়েছি কিন্তু পাস করতে পারি না। আপনার কাছে এমসিকিউ 2 মাস পড়ছি, রিটেন 1.5 মাস বা 2 মাসের মতো পড়ছি স্যার। আমি এমসিকিউ পাস করছি, রিটেন পাস করছি স্যার। এই ঋণ আমি আপনার শোধ করতে পারবো না। এই যে মানে আমার বাবার সমতুল্য বয়স, এই যে খুশির একটা কান্না, তার যে দোয়া, অন্তর থেকে কিন্তু সে আমার জন্য দোয়া করলো আমার মনে হয়। আরেকটা ছাত্র ফোন দিল, স্যার ফোন দিয়ে কান্না করতেছে, স্যার আমি পাস করে ফেলছি স্যার। তার কান্নায় আমি চোখ দিয়ে পানি আসছে। আমি বলতেছি কান্না করবেন না, সমস্যা কি, কান্না করেন কেন, এটা তো খুশির দিন আপনার। সে বলতেছে, স্যার গতবার আমার পকেটে কোনো টাকা ছিল না স্যার, আমি 2 মাস কুটে যাই না, এক সিনিয়রের সাথে ছিলাম, 2 মাস কুটে যাওয়া হয় না স্যার। আমার সংসারে কোনো টাকা পয়সা ছিল না, এমন অভাবে ছিলাম স্যার। মিনি ল স্কুলে যোগাযোগ করছি, তারা 5-এর কম আমাকে ভর্তি করে না। আরও 2-একটা কোচিংয়ের নাম বললো, 5-এর কম ভর্তি করে না স্যার। তো আপনি 2000 টাকা নিচ্ছিলেন, আমি বলছিলাম স্যার আমার টাকা পয়সা নাই, আমি আপনাকে 1000 টাকা দিলে হবে কি না? সে বলছে আচ্ছা আপনি ভর্তি হয়ে যান। মানে আমি বলছি, সে ভর্তি হয়েছে, পাশ করেছে। সে যে কৃতজ্ঞতাটা প্রকাশ করলো রে ভাই, ওই ভাষাটা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না। মানে তার চোখের মানে বোঝা তো যাচ্ছে ফোনে, আমি তো আর সরাসরি দেখি নাই, তার যে কান্নার যে আওয়াজ আমার হৃদয়টা জর্জরিত করে ফেললো এমন মনে হচ্ছে। সে এমনভাবে বলতেছে, মানে আমিও মানে আবেগপ্রবণ হয়ে যাই তার কথা শুনে, যে স্যার ওই 1000 টাকার বিনিময়ে আপনি আমাকে পড়িয়েছেন স্যার, এই ঋণটা আমি শোধ করতে পারবো না। মানে অনেক কথা বলল। এই যে একটা সান্ত্বনা, বা সে আমাকে বলল, মানে এই যে একটা কি বলবো আনন্দ, বা এটা আমিও ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারছি না। এরকম অনেক কথা আছে। আবার আরও কিছু কথা আছে। ধরেন আমি গতবার রিটেনে 140+ স্টুডেন্ট পড়িয়েছি 2 মাস। প্রথম ব্যাচ ছিল এটা, আমাদের প্রথম ব্যাচ, আমার দুরন্ত ল একাডেমির। একটু বলি 2 মিনিট, হ্যাঁ গল্প করি, মাইন্ড করবেন না। 75 জনের মতো পাশ করছে, আমার যতটুকু দেখলাম 75 হবে। তোর মধ্যে 40 জন ছিল এই যে আপনাদের মতো যারা রেগুলার ক্লাস করেন, আবার কিছু রেকর্ড দেখতো। যারা পাশ করছে 40-42 জন আমাকে ফোন দিছে, মেসেজ করছে, স্যার অনেক খুশি হয়েছি আপনার, মানে আমাকে কৃতজ্ঞতা জানাইছে। আর 20 জন 22 জন তারা ফেসবুকে স্ট্যাটাস দিছে, এটা হেটা, তারা আমাকে ফোনও দেয় নাই, একটা মেসেজও করে নাই। অনেকে 500 টাকা দিয়েও আমার কাছে ওটা পড়ছে, বলছে পরে টাকা দেবো, পাস করছে। মেসেজ তো পর্যন্ত দেই নাই। আমি তার পোস্টে কিন্তু কমেন্ট করছি যে কংগ্রাচুলেশনস। সে কি করছে, ওই কয়েকজন ছাত্রের কথা বলি, তারা অন্য অন্য যে কমেন্টের রিপ্লাই বলে না, যে কংগ্রাচুলেশনস আমি জানাইলাম, কমেন্টের রিপ্লাইগুলো সবাইকে দিছে, কিন্তু আমার কমেন্টটা সে এড়িয়ে গেছে। এরকম ছাত্রও আছে। 2 রকমের ছাত্রের কথাই আপনাদেরকে বললাম, মানে আপনারা অনেক ভালো যারা আছেন, কেউ মাইন্ডে নেবেন না, একটু আর কি কথার কথা বললাম। মানে 2 রকমের মানুষের সাথে আমাদের আসলে, এখন আমি কেন এটা বললাম, এই যেরকম মানে শুনেন, কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে একটা ইমানের অঙ্গ আমি মনে করি। যে সকল শিক্ষার্থী দেখা যাচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করলো না, বা আমার কাছে পড়ছে, আমি 2টা পর্যন্ত পড়াইছি ভাই পরিশ্রম করে তাদের, যে কারণ কি আমি চাই যে তারা পাশ করলে আমার এটা নাম হবে। এই যে কিছু ছাত্র আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে নাই বা ফোনটা দেওয়ার মনে করে নাই, এরকম ছাত্র উকিল হওয়ার পরে কি হবে জানেন? মানুষ যারা আছে, গরিব মানুষ চিল্লা ফেলাইব। কিছু মানুষ বলে না যে উকিলরা কষায়, এরকম কিন্তু কথা বলে কিছু উকিলের জন্য, যে
উকিলরা হচ্ছে কসাই, ডাক্তাররা কসাই, টাকার জন্য তারা পাগল। এটা কেন বলে? এরকম কিছু মানুষ উকিল হওয়ার পরে তারা টাকার জন্য ক্ষুধার্ত হয়ে যাবে। আপনারা মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, আমি আপনাদের অনেকের ছোট হব, অনেকের বয়সে বড় হব, এটা না, আমি কথার মনের একটা ক্ষোভ বললাম বা আবেগ বললাম। অনেক লোকের সাথে এভাবে হয়, দুঃখজনক। যাই হোক, ওকে ওকে, সরি, আই এম সরি, অনেক কিছু বলে ফেললাম। হ্যাঁ, অনেক কিছুই না, তারাও অকৃতজ্ঞ না। আমি বলি যে না, ইনশাল্লাহ পাশ করছে, আল্লাহ রহমতে তারা আইনজীবী হোক, যেন মানুষের সেবাটা করতে পারে। শুনেন, আমি কিছুক্ষণ একটা পোস্ট দিছি ফেসবুকে, দেখে আসবেন। আমি আইনজীবী মানে কি? আপনি আইনজীবী হবেন। আইনজীবী মানে হচ্ছে আমরা একজন নির্যাতিত নারীর কণ্ঠস্বর। আমি আইনজীবী মানে একজন কৃষক, অসহায় কৃষক, তার জমি যারা বেদখল দিয়েছে সেই জমিটা উদ্ধার করার জন্য আমি কোর্টে লড়াই করব। আমি যখন কালো গাউন পরে কোর্টে যাই, তখন আমি আমার নিজের থাকি না, আমি হয়ে যাই তখন ন্যায়ের প্রতীক, অসহায় গরিব বিচার প্রার্থী মানুষের একজন যোদ্ধা। কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিয়েছি, মাঝে মাঝে কবিতা লিখি, তো কিছু কিছু শিক্ষাগুরুর অবদান কখনো বলবার না। না, আই এম সরি, অনেক কিছু বললাম। আমাদের কি হবে জানি না, তবে আপনি অনেক ভালো করবেন ভবিষ্যতে। না, আপনি সিনিয়র দোয়া করবেন, রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব, বড় ভাই, আপনাদের দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন, আমরা প্রশ্নটা, আমি কমেন্টগুলো দেখলাম, কথাগুলো বললাম। এই প্রশ্নটা 98% স্টুডেন্ট ভুল করলেন। এইগুলো বলাতে 98% স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, এখনও বলতেছি, আমার যারা স্টুডেন্ট ভুল করলেন, যেমন আফরিন শিকদার কমেন্ট দিচ্ছেন, একজন শিক্ষকের পাওয়া থেকে একটু সম্মান। এখন দেখেন, এই যে ভুলটা করলেন, কেন ভুল করলেন? এই প্রশ্নটা 98% শিক্ষার্থী, এখানে যারা যুক্ত আছেন 98% শিক্ষার্থী ভুল করলেন। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম। কে ভাইয়া? আমি ক্লাসে পরে কথা হবে, পরে, হ্যাঁ, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে। আচ্ছা, এখন দেখেন, এই যে প্রশ্নটা যারা ভুল করলেন, আখি আক্তার ভুল করলেন, আলামিন শিগার, সবাই ভুল করছেন, 2-1 ব্যতীত। এটার সঠিক উত্তরটা হচ্ছে এটা, যারা 8 বছর দিয়েছেন, এটা হচ্ছে রাইট আনসার। এখন স্যার, আপনার পোস্ট দেখে আমার চোখে জল চলে আসছে। এমন মানুষ আমাদের সমাজের জন্য খুব দরকার, দোয়া করবেন। এখন দেখেন, এই যে এটা উত্তর কেন দিলাম, আপনারা দেখেন কেন ভুল করবেন প্রশ্নগুলো, এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। যে কত বছরের বয়সের শিশুর কাজ অপরাধ নয়, উত্তর দিয়েছি আমি এটা। এটা কেন বললাম, এটা কেন বললাম, এটা উত্তর আমাকে একটু সবাই যারা বুঝতে পারছেন, ওকে। এখন এর ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেব। এখন আমার সাথে দ্বিমত কারা কারা আছেন একটু বলেন। আমার সাথে দ্বিমত কারা কারা আছেন যে কত বছরের বয়সে শিশুর কাজ অপরাধ নয়? 8 বছর, 9 বছর, 12 বছর, 10 বছর। এটা কেন আমি 8 বছর বললাম? প্রশ্নের মধ্যে একটু সমস্যা আছে। দেখেন আমি কি প্রশ্নটা কি করেছি, একটু আমার দিকে খেয়াল করেন। কত বছর বয়সে শিশুর কাজ অপরাধ নয়, আমি প্রশ্ন দিয়েছি এটা কত বছরের বয়সের। আর দেখেন 82 ধারাতে কি বলছে, একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন, কেন আপনি জানা প্রশ্নগুলো ভুল করতে পারেন। রাইট, আখি আক্তার, সরি স্যার, হ্যাঁ 9 বছরের কম, দ্যাটস মিন 8 বছর। তাহলে বুঝতে পারছেন আমি কোথায় আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি, কোথায় ভুল হবে, বুঝতে পারছেন? আর ভুল করবেন না, এই প্রশ্নগুলো বুঝতে হবে কোথায় আপনার ভুল হতে পারে। এখানে দেখেন 9 বছরের কম, অনূর্ধ্ব 9 বছর, অনূর্ধ্ব শিরোনামে বলা আছে অনূর্ধ্ব 9 বছর, কিন্তু এই রকমের প্রশ্ন হলে 99% উত্তর করবেন এটা, ঠিক কিনা? আপনার মূল কথা হচ্ছে 8 বছর 11 মাস হলেও 11 মাস 29 দিন এটার ক্ষেত্রে প্রযোজ্য।
8 বছর 11 মাস 29 দিন এটার ক্ষেত্রে প্রযোজ্য। 9 বছর হয়ে গেলে এটা আর প্রযোজ্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রশ্নেই বলা হচ্ছে, মানে ধারার শিরোনামে বলা হচ্ছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ। তাহলে দেখেন কি বলা হচ্ছে, অ্যাক্ট অফ এ চাইল্ড অ্যাবভ 9 অ্যান্ড আন্ডার 12, সরি 82টা দেখেন যে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ, আন্ডার 9 অনূর্ধ্ব, আন্ডার 9 মানে হচ্ছে অনূর্ধ্ব 9 বছরের কম। 9 বছরের কম যদি হয়, 9টাই মাথায় থাকে মানে আপনি ভুল করছেন, তাহলে জানা প্রশ্নগুলো আপনার ভুল হবে। এখানে দেখেন 9 বছর আছে, 9 বছর যদি হয়ে যায় তাহলে তো আর আপনার এটা প্রযোজ্য না, 12 বছরও প্রযোজ্য না, 10 বছরও না, তাহলে সবচেয়ে কম হচ্ছে 8 বছর। তাহলে এটা উত্তর হবে 8। বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? সো ধারাতেই বলা হচ্ছে 9 বছরের কম, কিন্তু এই প্রশ্নটা যদি হয় 99% ভুল করে। আমার কথার সাথে একমত হলে হ্যাঁ লিখবেন, আর না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই, আবার বলেন। এটা কোথায় ভুল হবে আমি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে ধরিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কোচিংয়ের উপকারিতা, এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে আমরা দেখেন 83তে যাচ্ছি, 83 ধারা। যারা না বুঝতে পারছেন কমেন্ট করবেন যে স্যার আমি বুঝি নাই। হ্যাঁ রাইট, মায়া হাসান, চমৎকার চমৎকার। হ্যাঁ 83 ধারাটা দেখেন, 83 ধারা, এই 83 ধারার মধ্যে যে বিষয়টা বলা হচ্ছে 9 বছরের অধিক 12 বছরের কম, তাহলে 9-এর অধিক 12 বছরের মাইনাস, মানে 9 বছরের অধিক 12 বছরের কম কোন ক্ষেত্রে? দেখেন এখানে বলা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, 9 বছরের অধিক বয়স্ক 12 বছরের কম, অপরিণত ভূত শক্তি সম্পন্ন, হাবাগুবা টাইপের, অপরিণত ভূত শক্তি সম্পন্ন, ভূত শক্তি সম্পন্ন শিশুর কাজ, এটাও অপরাধ নয়। তাহলে এই যে হাবাগুবা বুঝে না, হাবাগুবা টাইপ, হাবাগুবা আছে না কিছু, দেখবেন যে আপনাদের স্কুলেও আমাদের সাথেও অনেক দেখা যাচ্ছে ও মোটা কোচা, কিন্তু বয়স বাড়ছে না। হ্যাঁ বয়স হয়েছেও না, কিন্তু শরীর গায়েগতের অনেক বাড়ছে, হাবা টাইপের, হাবাগুবা যাকে বলা হয়, হাবাগুবা টাইপের। হ্যাঁ প্রশ্নে কম শব্দ ব্যবহার করলে 9 হতো, রাইট জয়নাল আবদিন, চমৎকার, বুঝতে পারছেন যেহেতু শব্দটি দেওয়া হয়নি তাই 8 বছর। জয়নাল আবদিন কিন্তু চমৎকার, বেসিকটা জানলে উত্তর প্রশ্ন কমন, যেভাবে প্রশ্ন করবে উত্তর করতে পারবেন, মূল বিষয়টা জানতে হবে। তাহলে হাবাগুবা টাইপের বা অপরিণত ভূত শক্তি সম্পন্ন যে কোনো শিশু যদি 12 বছরের কম বয়স্ক শিশুর কাজ হয় সেটা অপরাধ হবে না। 9 বছরের ঊর্ধ্বে 12 বছরের কম 83, ঠিক আছে স্যার আবার বুঝাইলে ভালো হতো। সুকান্ত পাল, আবার বুঝাইলে ভালো হতো মানে এই যে আমাদের যে কমেন্টটা দেখেন, জয়নাল আবদিন যে কথাটা বলছে যে প্রশ্নে কম শব্দটা মানে 9 বছরের কম, 9 বছরের কম, 9 বছর যদি হয়ে যায় তাহলে তার আপনার ওইটা 82 দ্বারা প্রযোজ্য না। 82 দ্বারা প্রযোজ্য সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আন্ডার 9 বছরের কম যে কোনো শিশু, জড়বুদ্ধি সম্পন্ন, জড়বুদ্ধিও বলা যাবে না, জড়বুদ্ধিও বলা যাচ্ছে না এখানে। হ্যাঁ এটাতে বলা হচ্ছে অপরিণত ভূত শক্তি, জড়বুদ্ধি না। অপরিণত ভূত মানে হাবা টাইপের কিছু আছে না, যে 12 বছর হয়েছে কিন্তু দেখেন এখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই যে আমার ছোট বাচ্চা 3 বছর 3.5 বছর হবে, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, সেদিন দেখলাম টিকটক আইডি, তার মায়ের টিকটক আইডি, আমার ওয়াইফের টিকটক আইডির মধ্যে ছবি ছাড়তেছে, তার ছবি দিয়ে আবার ছবির উপর ইফেক্ট দিয়ে ছবি ছাইড়া দিয়েছে মিউজিক লাগাইয়া। আমি তো অবাক, আমার বাচ্চা এই যে 3 বছর 3.5 বছর, আমি তো অবাক হয়ে গেছি। মানে ওই যে তার মা টিকটক করে, টিকটক ছাড়তেছে, সে দেখা ওরে বাবা সেও শিখে ফেলাইছে। মানে কি বলবো, অথচ 3.5 বছর বয়সে আপনি আর আমি কোথায় আছিলাম বলেন। সে ফেসবুকে টিকটকের সফটওয়্যার বের করে টিকটক দেখে, লাইক করে, লাভ মারে, কেমনে লাভ দেয় এটাও বুঝে, কেমনে আপলোড করবে ভিডিও, কেমনে ছবি ছাড়বে
সব বুঝে। আমার এই ছোট মেয়েটা, মানে অবাক হয়ে যাবেন যে এখনের যে বাচ্চা, এখন যারা হচ্ছে, এদের মেধা কিন্তু এই যে 80-90 সালের যে বাচ্চারা হইতো তাদের সাথে অনেক ঊর্ধ্বে। ঠিক আছে, অপরিপক্ক শিশু, অপরিপক্ক, হ্যাঁ, গায়ে গতরে অনেক বড় হয়েছে কিন্তু বুদ্ধি নাই, এরকম শিশু। হ্যাঁ, রাইট রাইট, জেএম রুবি। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু আমি একটু কম শব্দটা ব্যবহার করি নাই। তাহলে দেখেন 82-83 আমরা পড়লাম। 84 হচ্ছে অপ্রকৃতস্থ, আনসাউন্ড মাইন্ড। এটা হবে অপ্রকৃতিস্থ। 84 দ্বারাতে হচ্ছে অপ্রকৃতিস্থ। হ্যাঁ, যার বয়স বাড়ছে বুদ্ধি বাড়ে নাই, ক্ষুদ্র বিজ্ঞানী। হ্যাঁ, ক্ষুদ্র বিজ্ঞানী। তাহলে 84 ধারাটা দেখেন, 84 ধারাতে যে কথাটা বলা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, অপ্রকৃতিস্থ, আনসাউন্ড মাইন্ড, আনসাউন্ড মাইন্ড। হ্যাঁ, আনসাউন্ড মাইন্ড যেমন এখানে বলা হচ্ছে, দেখেন, পাগল, উন্মাদ, জড়বুদ্ধি। পাগল হতে পারে, পাগল, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাজ অপরাধ হবে না। কোথায়? 84। এখন দেখেন, এই পাগল, আনসাউন্ড মাইন্ড, তাদের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন, আপনার কোনো অপরাধ হবে না। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে কত ধারায়? আনসাউন্ড মাইন্ডের বিরুদ্ধেও প্রশ্নের সাথে সাথে আরেকটা প্রশ্ন উত্তর করে ফেলবেন যে আনসাউন্ড মাইন্ড বা পাগল, উন্মাদ, জড়বুদ্ধি যারা আছেন, আত্মরক্ষার অধিকার তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি কিন্তু দেখা যাচ্ছে একজন পাগল দা দিয়ে আপনাকে দৌড়ানো দিল, সে আপনাকে কি করবে? মানে খুন করে ফেলতে পারে। তখন কি আপনি আপনার দেহ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য আপনার এই অধিকারটা প্রয়োগ করতে পারবেন না? এখানে বলা হচ্ছে অবশ্যই পারবেন। তাদের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে কত ধারায় আছে কমেন্ট করবেন। ওকে, ভেরি গুড। এমডি আসাদুল ইসলাম আছাদ, মৃদুল চক্রবর্তী। হ্যাঁ, মৃদুল চক্রবর্তী কিন্তু অনেক ভালো করতেছে ইদানিং, সে কিন্তু একদম জিরো ছিল। মৃদুল চক্রবর্তী, ভেরি গুড। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, এগিয়ে যান। প্রিন্স মাহমুদ, ওকে। আমরান শিপন, হ্যাঁ, এটা হচ্ছে 98 ধারা। তাহলে একসাথে আমরা দেখেন মাঝে মাঝে রিভিশন করে যাব। আনসাউন্ড মাইন্ড বা পাগল, উন্মাদ, জড়বুদ্ধি, এদের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করতে পারবেন। সে যদি আপনাকে মারতে আসে, আপনিও তাকে মেরে ফেলতে পারবেন, নো প্রবলেম। ওকে, কোথায় যাব? অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, বিচার শক্তি রহিত, এটাও একটু গুরুত্বপূর্ণ। 85 ধারাটা গুরুত্বপূর্ণ। কি বলবো, কোনটা রেখে কোনটা পড়াবো? দেখেন, যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো পড়তে হবে। 85 ধারাতে বলছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ। এখন দেখা যাচ্ছে আমরা কারণ কি জানেন, এগুলো পড়াচ্ছি, এগুলো থেকে 100% প্রশ্ন থাকবেই। 85 ধারাতে দেখেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কাজ অপরাধ নয়। এটা কেমন? ধরেন আপনারা 3 বন্ধু কক্সবাজার গেছেন ঘুরতে, 3 বন্ধু মিলে গেছেন কক্সবাজার। এখন 2 বন্ধু, 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু তারা জুক সাজস করলো যে আমরা জুসের মধ্যে ওই যে আরেক বন্ধু আছে তাকে কিছু খাওয়াই দেব, লাল পানি খাওয়াই দেব। জুসের কথা বলে আরেকটা বন্ধুকে লাল পানি খাওয়াই দিল। 3 বন্ধুর মধ্যে ধরেন এ, বি, সি, 3 বন্ধু কক্সবাজার ঘুরতে গেল। এ আর বি কি করলো? সিকে লাল পানি খাওয়াই দিল, লাল পানি জুসের মধ্যে। সি নামক ব্যক্তি কিন্তু জানে না যে এটা লাল পানি। এখন এই যে লাল পানিটা খাওয়াই দিল, সে নেশাগ্রস্ত হয়ে গেল। এখন নেশাগ্রস্ত হয়ে গেলে এটা তার কিন্তু অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। এই যে 2 বন্ধু মিলে যখন শয়তানি করে, মজা করে সি নামক ব্যক্তিকে লাল পানি খাওয়াই দিল, সে অনিচ্ছাকৃত লাল পানি খাওয়ার পরে সে একটা কাজ করে ফেললো, একটা অপরাধ করে ফেললো। এই ধারাতে বলা হচ্ছে, 85 ধারাতে বলা হচ্ছে, এই যে অনিচ্ছাকৃত তার কাজ, এটা কোনো অপরাধ হবে না। স্যার, এই ব্যতিক্রমগুলো বাদ দেওয়া যায় না? মনে হয় সবগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো সবই গুরুত্বপূর্ণ, বাদ দিবেন কিভাবে?
মোস্ট ইম্পর্টেন্ট প্যানাল কোডের এগুলো থেকে প্রশ্ন হয় ভাই, এর বাহির কোথায় থেকে প্রশ্ন হবে? আমি যেগুলো প্রশ্ন হবে সেইগুলোই পড়াবো, আর যেগুলো থেকে প্রশ্ন হবে না এগুলো আমি শুবো না। আমার সাথে চলেন, ইনশাল্লাহ বললাম 80+ নাম্বার পাবেন। আমার ক্লাস, আমার বইটা শুধু ফলো করেন, সব কিছু বাদ দেন, সমস্যা নাই। হ্যাঁ, এই যে লাল পানি খাওয়ানোর ফলে সে একটা অপরাধ করলে সেটা অপরাধ হবে না। দেখেন, এক কথায় আপনি বলেন যে আমার সাথে সাথে রিভিশন করেন যতটুকু পড়ছি। ৭৬ ধারাতে কি বললাম? বাউন্ড বাই ল, তাই না? এখানে আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত, ৭৬ ধারাতে বলছি আইন বলে বাধ্য ভুল ধারণাবশত কেউ কোনো কাজ করলে অপরাধ না। ৭৭ ধারাতে পড়ছি বিচারকের কোনো কাজ অপরাধ না। আবার ৭৬ এবং ৭৯ ধারা, এই যে ৭৯ ধারাটা পড়াইছি, আচ্ছা বিচারকের কোনো কাজ অপরাধ না, ঠিক আছে। ৭৬, ৭৭, ৭৮ পড়াই নাই, ৭৮টা পড়াই নাই। দেখেন, আদালতের রায়ে সম্পাদিত কোনো কাজ ৭৮ ধারা পড়াই নাই। জল্লাদের কাজ ৭৮ ধারাতে জল্লাদের কাজ। একবার রিভিশন করে ফেলি, লিখে ফেলি। চলেন আমার সাথে সাথে একটু লিখেন তো, দেখেন মুখস্থ হয়ে যাবে, টেনশন নাই। আমার সাথে সাথে লিখেন ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, তারপরে ৮৪, ৮৫, এই ধারাগুলোই তো পড়লাম। একবার লিখে ফেলিন। আইন বলে বাধ্য, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত বিচারকের কাজ, এক কথায় মনে রাখবেন অপরাধ নয়। জল্লাদের কাজ, এটা আবার বলবেন স্যার এটা কি বললেন, বইয়ে কি জল্লাদের কথা বলা আছে? না, আমি বললাম লিখেন। কারণ এই যে বিচারকের আদেশে যদি কেউ কোনো কাজ করে অপরাধ না। ধরেন বিচারকের আদেশে এই জল্লাদ শাহজাহান ছিল না, জল্লাদ শাহজাহান, সে কি করছে? সে জল্লাদ একজন ব্যক্তির ফাঁসি কার্যকর করলো, তার কোনো অপরাধ হবে? অপরাধ হবে না। তাই বললাম জল্লাদের কাজ। এইটা এই যে আইন বলে বাধ্য। দেখেন ৭৭ ধারাটা দেখেন কি বলছে, আইন সমর্থিত বা ভুল ধারণাবশত। ৭৬ এবং ৭৯ ধারাটার সেম, মনে রাখবেন। ৮০ ধারাটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাক্রমে কোনো কাজ অপরাধ না। ৮১ ধারাতে বড় ক্ষতি রোধের জন্য ছোট ক্ষতি করা অপরাধ না। ৮২ ধারাতে ৯ বছরের কম বয়সে শিশুর কাজ অপরাধ না। এইভাবে লিখে ফেলবেন বারবার। তারপরে ৮৩তে পড়লাম ৯ বছর প্লাস ১২ বছরের কম অপরিণত বোধ, হাবাগোপা টাইপের ছেলের কাজ অপরাধ না। ওকে, এখানে পড়লাম ৮৪ আনসাউন্ড মাইন্ডের ব্যক্তির কাজ অপরাধ না। ৮৫ বললাম অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির কাজ অপরাধ না। এইভাবে হচ্ছে আপনারা কি বলবেন আইনের সূচিটা, হ্যাঁ এইভাবে লিখে ফেলবেন, তাহলেই তো বারবার লিখবেন। আপনি দেখেন এখন পাশ করাটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আপনি কি করবেন? বারবার লিখবেন। এই যে টেকনিক, ছোট যে অক্ষর দিয়ে, যে উক্তি দিয়ে, যে শব্দ দিয়ে আপনি ধারাটা মনে রাখতে পারবেন সেই শব্দটা ব্যবহার করেন। যেমন ধরেন এই যে ৮১ ধারাটা আমাদের মায়া হাসান বলছেন ডিম জাহাজ মানে কি? এই যে ডিমের মতো একটা জাহাজের মানে আর্ট করে আমি উদাহরণটা দিয়েছিলাম। মায়া হাসান জীবনেও বলবে না, এটা মজার ছলে সে বলে থাকে। ৮১ ধারাতে বড় ক্ষতি রোধের জন্য ছোট ক্ষতি করলে অপরাধ না। দুইটা জাহাজ যখন মুখোমুখি সংঘর্ষ হবে, বা দুইটা বাসের কথা বলতে পারি, রাস্তা দিয়ে দুইটা বাস মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। সাইডে একটা রিক্সা মধ্যে একজন যাত্রী বা রিক্সাওয়ালা, তাহলে মুখোমুখি বাসে সংঘর্ষ হলে বড় রকমের ক্ষতি হতে পারে। সাইড দিয়ে যখন বাসটা চলে যাবে, একটা রিক্সা বা একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, এটা কোনো অপরাধ হবে না। তারপরে দেখেন ৯ বছর নিয়ে অনেক কথা বললাম। ৮৩ দ্বারা ৯ বছর ঊর্ধ্ব ১২ বছর কম অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ। ৮৪ দ্বারাতে আনসাউন্ড মাইন্ড, পাগল, তারপরে হচ্ছে যে জড়বুদ্ধি মানসিক রোগী। তারপরে ৮৫ ধারাতে এই যে লাল পানি দিয়ে ৮৫ মনে রাখবেন, লাল পানি খাওয়াই দিছে। ওকে, এইভাবে মনে রাখবেন, বারবার লিখবেন, বারবার লিখলেই হয়ে যাবে। কারণ কি, এই অধ্যায়টা আমি আপনাদেরকে এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি কেন জানেন?
10টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নের মধ্যে চতুর্থ অধ্যায় থেকে 5টা প্রশ্ন থাকে। 20টা প্রশ্নের মধ্যে চতুর্থ অধ্যায় থেকে 5টা প্রশ্ন দেখবেন থাকবে। তাই আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি। পরীক্ষার পরে বুঝতে পারবেন যে স্যারের কথা, স্যারের বাণীটা কত মূল্যবান। এখন আমরা চলে যাচ্ছি, দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো আছে। দেখেন এখানে 87টাও পড়তে হবে, 88ও পড়তে হবে, কোনটা বাদ দেবেন? 87 ধারা দেখেন, 87 ধারা আপনি মনে রাখবেন, সম্মতি সহকারে কাজ, সম্মতি সহকারে কোনো কাজ অপরাধ নয়। ছোটভাবে মনে রাখেন, সম্মতি নিয়ে কোনো কাজ করলে অপরাধ না। যেমন ধরেন, দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয়, এরূপ সম্ভাবনা নেই, এরূপ কাজ সম্মতি সহকারে কাজ। মানে খেলাধুলার সময় ধরেন তরবারি খেলা, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তি তরবারি খেলা দেখছেন, তরবারি খেলা করতেছে। এখানে তরবারি খেলা মানে কি? এই যে যুদ্ধ রপ্ত করার কৌশল, এটা আগে রাজার আমলে যারা সিনেমা দেখতেন আগে টিভিতে দেখবেন, রাজা রানীর সিনেমা হলে এগুলো তরবারির মতো খেলাধুলা হতো, যুদ্ধ তরবারি দিয়ে, ওই তরবারি দিয়ে যুদ্ধ খেলা। এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তি যুদ্ধ খেলা করতেছে। খেলা করতে করতে একজন আরেকজন কেমন ভাবে আঘাত করে সে মারা যায়। এই যে সম্মতি সহকারে এই কাজটা, এখানে কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 87, পড়লে পড়তেও পারেন, সমস্যা নাই। তবে 88 ধারাটা, তবে উদাহরণ দিয়ে প্রশ্ন হবে এখানে। দেখেন উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 88, মৃত্যু ঘটাবার অভিপ্রেত নয় এমন ব্যক্তি বিশেষের উপকারার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ। দেখেন এই ধারাটা, 88 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব দেন। 88 ধারাটা, 88 ধারা এটা এত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছাড়া কোনো ব্যক্তি বিশেষের উপকার করার জন্য সরল বিশ্বাসে সম্মতি সহ সম্পাদিত কাজ অপরাধ বলে গণ্য হবে না। যেমন ডাক্তার দ্বারা অপারেশনে রোগীর, অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে, কথাটা দেখেন, 3টা কথা মনে রাখবেন, সরল বিশ্বাসে বা গুড ফেইথে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ। তাহলে দেখেন, উপকারার্থে কোনো কাজ, উপকার করার জন্য কোনো কাজ। 88 ধারাতে মনে রাখবেন, উপকার করার জন্য আপনি সরল বিশ্বাসে যখন তার সম্মতি নিয়ে কোনো কাজ করেন। যেমন ধরেন ডাক্তারের একটা কাজ, ডাক্তার যখন রোগীর চিকিৎসা করবে, ডাক্তার যখন রোগীর চিকিৎসা করবে, এই ডাক্তার যদি সরল বিশ্বাসে রোগীর উপকার করার জন্য তিনি অপারেশন করবেন, অপারেশন কালে দেখা যাচ্ছে ডাক্তার কর্তৃক রোগী অপারেশনের সময় মারা গেল। এখন ডাক্তার অপারেশন করলো, সে যদি সরল বিশ্বাসে তার উপকারের জন্য এটা করে, তার কোনো অপরাধ হবে? হ্যাঁ, কারো উপকার করতে গিয়ে তার সম্মতি নিয়ে কোনো কাজ করলে এটা অপরাধ হবে না। দেখেন এগুলো যেহেতু আপনারা ভয় পাচ্ছেন, সব পড়াই না। 92, সম্মতি বেঁধে রেখে এটা পড়েন, এটা কিন্তু সম্মতি নিয়ে। 88টা দেখেন, ডাক্তার রোগীর কথাই বলা হচ্ছে, উদাহরণটা পড়বেন। আবার 92 ধারাটাও আপনারা একটু মনে রাখবেন, এটা সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির উপকারের জন্য সরল বিশ্বাসে কোনো কাজ অপরাধ নয়। দেখেন দুইটা কিন্তু দুই রকমের কথা বলা হচ্ছে। একটাতে বলা হচ্ছে সরল বিশ্বাসে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত তার সম্মতি সহকারে। একটু ক্লিয়ার করে দিই একটু সংক্ষেপে। 88, 92 দুইটা ধারার পার্থক্যটা বুঝতে হবে। 88 ধারাতে আছে সম্মতি সহকারে উপকারের জন্য সরল বিশ্বাসে কাজ, এটা কোনো অপরাধ নয়।
আবার 92 ধারাতে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে যে কথাটা বলা হচ্ছে সম্মতি ব্যতীত, এখানে কিন্তু আছে সম্মতি সহ, এটা সম্মতি ব্যতীত। সম্মতি ব্যতীত এই উদাহরণটা কিভাবে দিবেন? এখানে একটা উদাহরণ আছে, দেখেন। ধরেন আপনি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন, মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ধরেন অ্যাক্সিডেন্ট করে আপনি জ্ঞান হারিয়ে ফেললেন, তখন ডাক্তার আপনার চিকিৎসা করালো, আপনি কিন্তু অজ্ঞান। আপনার কি সম্মতি ডাক্তার নিয়েছে? কারণ আপনি তো অজ্ঞান। এখন এই যে অজ্ঞান অবস্থায় ডাক্তার যখন আপনার উপকারের জন্য কোনো কাজ করে, এই যে অপারেশনের সময় যদি মারা যায়, এটা ডাক্তারের অপরাধ হবে না। অর্থাৎ এই যে একটা উদাহরণ দেখেন, সি ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে সজ্ঞান হয়ে পড়ে, একজন সার্জন, তিনি সিকে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে তার মাথায় খুলিতে অস্ত্রোপচার করা আবশ্যক। সে অনুসারে সি এর মৃত্যু ঘটাবে উদ্দেশ্য নয় এবং তার উপকার হবে বলবে সৎ ইচ্ছায় সরল বিশ্বাসে সি একটা কি করে, তার জ্ঞান ফেরার আগেই তার মাথায় খুলিতে অস্ত্রোপচার করায়, এই কাজটি অপরাধ হবে না। তাহলে দেখেন 92 এবং 88 ধারার যে মৌলিক পার্থক্য, একটাতে বলা হচ্ছে, 88 ধারাতে বলা হচ্ছে সম্মতি সহ যদি আপনি অপরের কোনো ব্যক্তির মঙ্গল কামনার জন্য, তার উপকারের জন্য কোনো কাজ করেন, সেটা কোনো অপরাধ হবে না। আবার 92 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, সম্মতি ব্যতীত যদি কেউ কোনো ব্যক্তির, সম্মতি ব্যতীত কোনো ব্যক্তির উপকারের জন্য যদি কোনো কাজ করে, হ্যাঁ, দুইটাতেই সরল বিশ্বাস উপকার, একটাতে হচ্ছে সম্মতি সহকারে, আরেকটিতে বলা হচ্ছে সম্মতি ব্যতীত যদি কোনো কাজ করে। 88 ধারাতে বলা হচ্ছে সম্মতি সহকারে কোনো কাজ করলে অপরাধ নয়। আবার এখানে সম্মতি ব্যতীত, এই যে অ্যাক্সিডেন্ট করলেন আপনি, আপনার মাথায় অস্ত্রোপচার করা দরকার, এখন আপনি তো অজ্ঞান, আপনার তো সম্মতি এখানে নিতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, 93 ধারাটা পড়ব, ভেরি গুড, 93 ধারাটা পড়ব। 93 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট। 93 94 পরেই আমাদের আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করব। আগামীকাল ইনশাল্লাহ অ্যাবেটমেন্ট, হ্যাঁ, আগামীকাল আমরা পড়ব অ্যাবেটমেন্ট। প্যানাল কোডের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের অন্যতম অধ্যায় হচ্ছে আগামীকাল কিন্তু আপনাদের পরীক্ষা আছে। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। দেখেন 88 ধারাতে বলা হচ্ছে ডাক্তারের কথাই, উদাহরণ দিয়ে প্রশ্ন যেহেতু হয়, আপনারা কিন্তু ডাক্তারের কথা বলা থাকলে 88 ধারা দাগিয়ে দিবেন, 92 ধারা দাগিয়ে দিবেন। একটাতে বলা হচ্ছে সম্মতি, আরেকটাতে অসম্মতি, সম্মতি ব্যতীত। এখন এখানেও ডাক্তারের কথা বলা হচ্ছে, 93 ধারাতেও ডাক্তারের কথা বলা হচ্ছে, কারণ ডাক্তার থাকলেই তো আপনার 98, 92, 93 হবে না, শর্তগুলো দেখতে হবে। 93 ধারার মূল কথাটা কি? সরল বিশ্বাসকৃত যোগাযোগের কথা বলা হচ্ছে। ধরেন আমি আইনজীবী, আমাকে দিয়ে আমি উদাহরণটা ধরাই। আমি একজন আইনজীবী, আমার চেম্বারে ধরেন একজন ক্লায়েন্ট আসলো, ধরেন 302 ধারার একটা মামলা, ভালো করে বুঝেন, ধরেন 302 ধারার মামলা, করিম হাজতে আছে। এখন করিমের বৃদ্ধ মা আমার কাছে আসলো, আমি একজন আইনজীবী, আমার কাছে আসলো। আমি কাগজপত্র দেখার পরে আমি বললাম, যেভাবে সাক্ষী হয়েছে, আমার মনে হয় আপনার ছেলের মৃত্যুদণ্ড হতে পারে, কমপক্ষে যাবজ্জীবন হবেই, এরকমের একটা কথা বললাম। যে একটা খুনের মামলা বা 302 ধারার মামলা, একজন আসামি, করিম হাজতে আছে। এখন করিমের বিরুদ্ধে সাক্ষী প্রমাণ হয়েছে। করিমের মা, আমি একজন আইনজীবী, সে আমার কাছে আসলো বোঝার জন্য যে উকিল সাহেব, কাগজপত্র দেখে আপনি একটু বলেন তো এই মামলাটা আমার কি হতে পারে, আমার ছেলের মা তো, তাই না, বৃদ্ধ মা। এখন আমি বললাম কাগজপত্র দেখে যে দেখেন যেভাবে সাক্ষী হয়েছে, আমার মনে হয় না আপনার ছেলেকে বাঁচানো যাবে, আপনার ছেলের নির্ঘাত ফাঁসি হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই যে কথাটা শোনার পরে তার মনের মধ্যে কষ্ট লেগে তিনি স্ট্রোক করে মারা গেলেন। এখানে আমার কি কোনো অপরাধ হবে?
এই 93 ধারাতে বলা হচ্ছে সরল বিশ্বাসকৃত যোগাযোগ। যদি কোনো ব্যক্তির উপকারের জন্য কোনো সংবাদ পরিবাহিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট উক্ত সংবাদ পরিহিত হয়ে সে ব্যক্তির কোনো ক্ষতি সাধিত হতে পারে বিধায় সদ্বিশ্বাসে সম্পাদিত কোনো সংবাদ প্রদান অপরাধ নয়। এখানে ডাক্তার দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন সার্জন, তিনি আন্তরিক সদিচ্ছা থেকে জনৈক রোগীকে তার এই মতামত জানান যে সে আর বাঁচবে না। মানে একজন ডাক্তার একজন রোগীকে বলতেছে সরল বিশ্বাসে যে দেখেন আপনি তো আর বাঁচবেন না, আপনি মানুষের কাছ থেকে মাপটা চেয়ে নেন, যা খেতে মন চায় খেয়ে নেন। এই কথাটা শোনার পরেই তিনি মারা গেলেন। এটাই হচ্ছে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ 93 ধারা। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। হুমকির ফলে বাধ্য হয়ে কৃত কাজ কোনো অপরাধ নয়, তবে শর্ত আছে। শেষ ধারা, আজকের আলোচনার শেষ ধারা। অনেকেই ভাব ঘুমিয়ে যাচ্ছেন। যাই হোক, প্রায় 73 জন যুক্ত আছেন, প্রায় এক ঘন্টা যাবত। ভেরি গুড। 94, হুমকির ফলে কৃত কাজ। হুমকির ফলে কৃত কাজ অপরাধ নয়, তবে শর্ত আছে। শর্ত, আপনাকে হুমকি দিল আপনি খুন করে ফেলতে পারবেন। এই রহিম, তুমি যদি করিমকে হত্যা না করো তোমাকে মেরে ফেলবো। এই হুমকি পেয়ে রহিম করিমকে হত্যা করলো, এরকম হবে না। কিছু শর্ত আমাদের অবশ্যই মানতে হবে যে ভয়ভীতি, হুমকি ইত্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি কোনো খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ বাধ্য হয়ে করলে তা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে শর্তগুলো কি? হুমকির ফলে আপনি কি করতে পারবেন না? শর্ত, হুমকির ফলে খুন করতে পারবেন, খুন করতে পারবেন না, খুন করতে পারবেন না। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করা যাবে না। এমনকি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না, রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে না। এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত। অনেকেই চেষ্টা করতেছিল, সংযোগ হতে পারে নাই। যাই হোক, আমরা রেকর্ডটা দিয়ে দিব, নো প্রবলেম। যারা পারে নাই রেকর্ডটা দিয়ে দিব। 94 ধারাতে যে কথাটা বললো, হুমকির ফলে কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। এখানে শর্তটা হচ্ছে খুন করতে পারবেন না, হুমকির ফলে আপনি খুন করতে পারবেন না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ আপনি করতে পারবেন না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ আপনি করতে পারবেন না। এই তিনটা শর্ত পালন অবশ্যই করতে হবে। হুমকির ফলে বাধ্য হয়ে কি আপনি কাজ করতে পারবেন? করতে পারবেন না। 96 ধারাটা সামারি করে দিচ্ছি যেহেতু গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটা কি? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারটা হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য আপনি কি করতে পারেন? আপনার নিজেকে রক্ষা, সম্পত্তি রক্ষা করার জন্য যে কোনো রকমের কাজ করবেন, সেটা অপরাধ হবে না। 96 ধারা। 97 ধারাতে বলা হচ্ছে যে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন দুইটা ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার জন্য, নিজের শরীর বা দেহ রক্ষার জন্য। 99 ধারার শর্ত সাপেক্ষে। আমরা 98 ধারায় পড়েছি আনসাউন্ড মাইন্ড বা অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 99 ধারাতে আমরা পড়েছি যে কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। সরকারি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী আদেশে কোনো কাজ, সরকারি কর্মচারীর নিকট আশ্রয় লাভের সুযোগ থাকলে ইত্যাদি ইত্যাদি। আমরা 100 ধারাতে পড়েছি 6টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা অবস্থায় আপনি যদি কোনো আক্রমণকারীর মৃত্যু ঘটান, আপনার কোনো অপরাধ হবে না। 100 ধারাতে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। আমরা 101-এ দেখেছি যে এই 6টা ক্ষেত্র ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটানো যাবে না, যে কোনো ক্ষতি করতে পারবেন, যেভাবে দমন ইচ্ছা সেইভাবে করতে পারবেন। 102 ধারাতে আমরা পড়েছি সময়সীমাটা, যে আত্মরক্ষার যে সময়টা কতক্ষণ থাকবে, যতক্ষণ আক্রমণকারীর আক্রমণ থাকবে আপনার আত্মরক্ষার অধিকার ততক্ষণ থাকবে। 103 ধারাতে পড়েছি মোট 4টা ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে, আপনার যে প্রপার্টি সম্পত্তি, সরকারি কোনো সম্পত্তি রক্ষার জন্য আক্রমণকারীর মৃত্যু ঘটালেও কোনো অপরাধ বলে গণ্য হবে না। 4টা ক্ষেত্রে আমরা
106 ধারাটা সব শেষে পড়েছিলাম গতকাল, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি কি করতে পারবেন, নিরপরাধ ব্যক্তিকেও মারতে পারবেন, আপনার কোনো অপরাধ হবে না। কোন ক্ষেত্রে? এই যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে একদল কোনো সন্ত্রাসী আপনাকে ধাওয়া করলো, এই ধাওয়ায় আপনি এমনভাবে পরিস্থিতির সৃষ্টি হলো, এমন একটা পরিস্থিতি হলো যে আপনি যদি আক্রমণকারীকে অ্যাটাক না করেন, পাল্টা আক্রমণ না করেন, গুলি না করেন, আপনার জীবন চলে যেতে পারে। তো আপনি গুলি করলেন আক্রমণকারীর দিকে, এই গুলি গিয়ে লাগলো একজন নিরপরাধ ব্যক্তির শরীরে। আক্রমণকারী যখন আসতেছে তার সাথে কিছু লোক বা কিছু শিশু হেঁটে হেঁটে আসতেছে, আপনি যখন গুলি করলেন ওই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন ব্যক্তির গায়ে লাগলো, নিরপরাধ ব্যক্তি, সে মারা গেল, এখানেও আপনার কোনো অপরাধ হবে না। যাই হোক প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আবারও বলি, এই যে অধ্যায়টুকু কেন গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়ালাম, এটার কিছু রিজন আছে। এটা কেন দেখেন, পেনাল কোডের আমি আপনাদেরকে বললাম 1 থেকে 106 ধারা পর্যন্ত আপনাদেরকে পড়িয়েছি। এই যে 1 থেকে 106 ধারা, এইটুকু আপনার আগামীকাল সন্ধ্যার মধ্যে কি করবেন, সন্ধ্যার মধ্যে যারা সময় আছে 2 বার করে লিখবেন, 2 বার করে লিখে অ্যাসাইনমেন্ট পাঠাবেন। অ্যাসাইনমেন্ট এটা বাধ্যতামূলক। কারণ কি, 1 থেকে 106 ধারার মধ্যে মিনিমাম 5টি এমসিকিউ আপনাদের কমন। পরীক্ষার পরে বুঝতে পারবেন আমার কথার সত্যতা আছে কি না। এবং আগামীকাল হচ্ছে 1 থেকে 9টায় পরীক্ষা, 9টায় এমসিকিউ পরীক্ষা। সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, কারণ ইদানিং দেখা যাচ্ছে 20 জন পরীক্ষা দেন, ছাত্র কিন্তু 150 জনের উপরে, 160 বা 61 হয়ে গেছে। তো আগামীকাল 9টার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে সারাদিন শুধুমাত্র 1 থেকে 106 ধারায় আমি যেগুলো পড়িয়েছি, অথবা আপনারা 3টা ক্লাস দেখে নেবেন, গতকালকের ক্লাস, আগের দিনের ক্লাস রেকর্ড আছে, প্রত্যেকটা ক্লাস আপনি দেখে নেবেন, আরেকবার দেখবেন মুখস্থ হয়ে যাবে। সবাই আরেকবার ক্লাসটা দেখবেন, যারা দেখেছেন দেখেন। এই মুহূর্তে জানা বিষয়, এই মুহূর্তে পরীক্ষার সামনে জানা বিষয় বেশি বেশি রিভিশন করতে হবে, বেশি বেশি রিভিশন, জানা বিষয়টাই বেশি বেশি রিভিশন করবেন। আনসার শিট দিই না, সমস্যা কি আপনার? আনসার শিট দিই না, এটার সমস্যা কি ভাই? আপনি পরীক্ষা দেওয়ার কথা, আপনি পরীক্ষা দেন। আগামীকাল 1 থেকে 6 ধারা আমি যে ধারাগুলো পড়িয়েছি বারবার লিখবেন, 2 বার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। 9টায় পরীক্ষা, 9:30 ঘটিকায় আনসার শিট দেওয়া হবে। হ্যাঁ, 9:30 আনসার শিট দিয়ে দেব। ওকে, 9:30 কথা দিলাম। আগামীকাল থেকে 9টায় পরীক্ষা, 9:30 আনসার শিট পেয়ে যাবেন। এবং 11টায় হচ্ছে ক্লাস, 11টায় ক্লাস। কততম অধ্যায়? 5ম অধ্যায়। আগামীকাল 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব, 5ম অধ্যায়। ঠিক আছে, তাহলে কেউ ভুল করেও সময়টা অবহেলা করবেন না। সময় হচ্ছে এখন আপনার জন্য অত্যন্ত মূল্যবান, সময় হচ্ছে আপনার জন্য অত্যন্ত মূল্যবান। সময়ের কাজ সময় মতো করতে হবে। আমি যতটুকু পড়া দিচ্ছি এইভাবে এগিয়ে যান, দেখেন ইনশাল্লাহ সেরা প্রস্তুতি হবে বলে আমি মনে করি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে আবার রাতে। এর মধ্যে এটা আগামীকাল থেকে হবে। আসলে আমি সময় পাই না ভাই, ওটা যে আমি আপনাকে দেবো এটাই আমি ভুলে যাই। তবে কালকে থেকে আর ভুল হবে না, কারণ আমি পরীক্ষার পরপরই, সময়টা লিমিট করার পরপরই আমি এটা দিয়ে দেব। আখি আক্তার স্যার, এটা অনুরোধ ছিল, আমাদের এই ভিডিও রেকর্ডটা পার্সোনাল যে গ্রুপটা করেছেন, যে এই গ্রুপে দিলে ভালো হতো। এখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়, সেখানে না হলে সহজে পাওয়া যায় অ্যাসাইনমেন্ট, এখানে জমা দেওয়া হয়। আচ্ছা শুনেন, এই যে গ্রুপে ক্লাসগুলো হচ্ছে না, এটাতেই আপনার রেকর্ড থাকবে, এটা দিয়ে বয়ের কি। আপনি যে আমি যে টেকনিকটা দিয়েছি, যে দুরন্ত ল একাডেমি বাংলাতে লিখবেন, তারপর ব্র্যাকেটে ডিএলএ দুরন্ত ল একাডেমি ডিএলএ লিখে সার্চ করবেন, গ্রুপটা চলে আসবে। এই গ্রুপে ঢুকলেই তো আপনি ক্লাস করতে পারবেন, সহজ বিষয়। এখন মোবাইল বুঝে না কে ভাই? সহজ একটা বিষয় যদি না বোঝেন, মোবাইলটাতে দুরন্ত ল একাডেমি লিখে ব্র্যাকেটে লিখবেন ডিএলএ, ওই যে প্রাইভেট গ্রুপটা, এটাতেই আপনার সকল ক্লাস রেকর্ড, অটোমেটিক রেকর্ড থাকবে, রেকর্ড দেওয়ার কিচ্ছু নাই। অটোমেটিক রেকর্ড থাকবে। ওকে, শুভরাত্রি।